স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। ওকে, আমরা কোন স্লাইড পর্যন্ত ছিলাম গতদিন? স্যার তার পিছনের গুলো স্যার, পিয়ারসন কোরিলেশনের ম্যাথটা পর্যন্ত স্যার। হ্যাঁ, স্যার ম্যাথ পিয়ারসন কোরিলেশনে যে ম্যাথটা করেছেন স্যার ওই পর্যন্ত। মানে এইটা আর কি। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এইটা আমাদের .993, এটা তো আমরা শেষ করেছিলাম। এখন এর পরেরটাই যাই তাহলে। এইটা আছে এখানে। এর আগে অন্য একটা এক্সাম্পল এই অঙ্কটা আমরা করে আসছিলাম। এইটা একটু দেখেন তাহলে, যে ফ্লোর স্পেসের সাথে এল এবং এম দুটো প্রোডাক্টের সেলস এর যে একটা রিলেশনশিপ ছিল, এইটা আমরা এই চ্যাপ্টারেরই প্রথম দিকে কোরিলেশনের ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু কোএফিসিয়েন্ট ওখানে বের করি নাই। এখানে দেখি যে এইটা কি বলছে, যে এ কোম্পানি 16, এইটা আমাদের পরিচিত একটা অঙ্ক, যে এর আগে আমরা এটা দেখেছি, কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে evaluate Pearson's correlation coefficients for cells of L and size X, মানে এখানে দুটো অঙ্ক, আর cells of M সাইজটা এই দুটো একবার, আরেকবার এই ফ্লোর স্পেস M এর যে সেলসটা সেইটা। এইটা যদি আমরা করতে যাই, তাহলে এর আগের অঙ্কটা আমরা যেটা দেখলাম, যে এখানে আমার যে সূত্রটা ছিল, সূত্রটা অনুযায়ী x এবং y টাকে ফিক্স করে নিয়ে তারপরে x স্কয়ার y স্কয়ার xy, এই তিনটে নতুন কলাম ক্যালকুলেশন করে, এবং সবগুলো কলামেরই যোগফল আমার দরকার হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমি যদি প্রথমে এই এমটাকে আমি এ রিকোয়ারমেন্ট এ বের করতে গিয়ে ফার্স্ট 3 কলামস, আবার দ্বিতীয় ইন কেস অফ requirement B, we will eliminate L column, then first, second and fourth column. তো আমরা এটা একটু দেখি, এখানে খুব শর্টে দেওয়া আছে, আপনারা আমার মনে হয় বের করতে পারবেন এটা। আমি তবুও একটু বুঝিয়ে দিই, যে এখানে ফার্স্ট হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা সেটা আইডেন্টিফাই করতে হবে। আমাকে বলা ছিল যে ফ্লোর স্পেসের সাথে এই সেলস এর কোনো সম্পর্ক আছে কিনা, যে ফ্লোর স্পেস যদি আমি কম থাকে তাহলে সেলস কম, ফ্লোর স্পেস যদি বেশি থাকে সেলস বেশি। তার মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্স হচ্ছে এই ফ্লোর স্পেস, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ওয়াই হচ্ছে প্রথম অঙ্কটার ক্ষেত্রে এই এল এর যে সেলস আছে এইটা। দ্বিতীয় যখন আমি রিকোয়ারমেন্টটা ক্যালকুলেট করব, তখন এক্স সেম, ওয়াই হয়ে যাবে তখন এমটা। তা আমরা প্রথমটা যদি ধরি, তাহলে প্রথমে হচ্ছে যে এখানে এন এর সংখ্যা মোট 6, এ বি সি ডি ই এফ, মোট 6টা আউটলেট আছে। সো n ইকুয়াল টু 6। এই এক্স এর যে ভ্যালুটা, এটার একটা যোগফল যদি আমি বের করি, সেটা একটা পাবো। এখন এই যোগফলটাও আপনারা বের করে দেখতে পারেন যে কত হয়। অঙ্কটা সম্পূর্ণরূপে এখানে করে দেওয়া নেই, সংক্ষেপটা দেওয়া আছে। এখানে দেখেন যে n ইকুয়াল টু 6, x এর সামেশন x ইকুয়াল টু 559। কারণ কি বুঝতে সমস্যা হবে এটা বের করার? ঠিক এইটার মতো, অর্থাৎ এখানে 6টা মান, এখানে y এর মানগুলো বসাবেন যেখানে l এর নিচেই যেটা আছে, বের করে তারপরে x স্কয়ার বের করব, মানে এই যে এইটার স্কয়ার গুলো বের করতে হবে। 75 স্কয়ার, 60 স্কয়ার, 108 স্কয়ার, 94 স্কয়ার, এইটা হবে একটা। এই যে এইটা 55,089।
আবার ওয়াই কোনটা হবে? ওয়াই হবে আমার এই যে এইটা এল এর নিচেই যেটা আছে প্রথম রিকোয়ারমেন্টের ক্ষেত্রে, এইটার যোগফল বের করলে সেটা হবে সামেশন ওয়াই। এটা যেমন আমি যদি দশমিকের পরে ধরি 9, 1, 10, 6, 16 আর 5, 21, তাহলে 1 নামবে দশমিকের পরে। দেখেন এই যে সামেশন ওয়াই ইকুয়াল টু 164.1। তারপরে ওয়াই স্কোয়ার বের করব। ওয়াই স্কোয়ার মানে এই যে ওয়াই এর মানগুলো 22.4 স্কোয়ার কত হয় সেইটা লিখবো, 21.1 স্কোয়ার কত হয় সেটা লিখবো, এইভাবে আপ টু 36.9 স্কোয়ার সেটা লিখবো, লিখে তার যোগফলটা বের করব। সেইটা আমার বেরোবে হচ্ছে 4645। দেন এক্স ওয়াই এর মানটা, আমরা এক্স ওয়াই এর মান কিভাবে বের করব? এক্স এর মান হলো 75, ওয়াই এর মান 22.4, এই দুটো গুণ করলে হবে এক্স ওয়াই এর মান। আবার 60 ইন্টু 21.1, এটা আর একটা এক্স ওয়াই এর মান। 108 ইন্টু 29.6, এইভাবে এক্স ওয়াই এর একটা কলাম করব। করলে এক্স ওয়াই এর সামেশন যোগফলটা বের হবে 15,971.2। এই সবগুলো যখন বের হয়ে গেল তখন আমি ওই সূত্র, ওই যে পিয়ারসনসের যে আর ইকুয়াল টু যে সূত্রটা দেওয়া আছে উপরে n ইন্টু সামেশন এক্স ওয়াই, ওই সূত্রটা আমি ব্যবহার করবো, করে আর এর মান পেয়ে যাব 0.984। 0.984 মানে এটা প্লাস 1 এর কাছাকাছি। সুতরাং দিস ইজ এ ভেরি স্ট্রং পজিটিভ কোরিলেশন বিটুইন আউটলেট সাইজ এন্ড সেলস অফ এল। এইটা গেল এ নাম্বার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। এখন ঠিক একইভাবে আমি যদি বি এর টাইমের ক্ষেত্রে কনসিডার করি তখন এলটা বাদ জায়গাটাই এক্স এর সব তো কিছুটা করাই আছে, যেমন n ইকুয়াল টু 6 এক্স স্কোয়ার আপনার ইন দ্য মিন টাইম করা আছে, শুধু ওয়াই এর মানটা এখন চেঞ্জ হয়ে এম এর নিচের মানগুলোতে যাবে। তাহলে এখানেও এক্স স্কোয়ার বের করা আছে, শুধু বের করবেন ওয়াই স্কোয়ার মানে 30.7 স্কোয়ার, 12.9 স্কোয়ার, 47.1 স্কোয়ার। আর একটা হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ এই 75 এর সাথে 30.7 এর গুণফল, 60 এর সঙ্গে 12.9 এর গুণফল, এইটা বের করবো। এইটা বের করলে আসবে হচ্ছে এইগুলো, n ইকুয়াল টু 6 সামেশন x ইকুয়াল টু 559, এই যে দুটোই কিন্তু সেম। সামেশন y টা চেঞ্জ হবে, যেহেতু এটা ছিল l এর লাইনের যোগফল, এখন m এরটা চলে আসছে। x স্কয়ারটা সেম থাকবে, এই যে এখানেও যেটা ছিল পরে m এ সেটাই আসছে। x y স্কয়ার চেঞ্জ হবে, x y টা চেঞ্জ হবে। এইটা বের করলে আমি পেয়ে গেলাম r ইকুয়াল টু ফর্মুলা অনুযায়ী 0.974। তাহলে দেখেন এইটাও কিন্তু ভেরি স্ট্রং পজিটিভ কোরিলেশন। এইটার অর্থটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে হ্যাঁ, ফ্লোর স্পেসের সঙ্গে দুটো প্রোডাক্টেরই সেলস এর ভলিউমের একটা পজিটিভ কোরিলেশন আছে। একটা মানে ফ্লোর স্পেস বাড়লে সেলস বাড়বে, ফ্লোর স্পেস কমলে সেলস কমবে। এইটা আমরা জানতে পারলাম। এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কটার ক্ষেত্রে যেটুকু আমি যে দুটো স্লাইড দিয়ে বুঝিয়ে দিলাম, কারোর বুঝতে কোনো সমস্যা আছে কিনা এটা একটু বলবেন। না স্যার। এবং এইটা হচ্ছে আপনার টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 3 যেটা আছে সেইটাই, তবে ওখানে এমটা দেওয়া নেই, শুধু একটা দিয়ে করা আছে। এটা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 3টা। স্যার একটু ফর্মুলাটা আবার দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে। ফর্মুলাটা এই যে দেখেন, এই যে এইটা উপরে হচ্ছে n সামেশন x y, এই যে আমরা x এবং y এর গুণফলটা বের করলাম, তার যে যোগফল সেটা হলো সামেশন x y। সামেশন x হচ্ছে x সোজাসুজি যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই লাইনের শেষে যে যোগফলটা থাকবে। y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেমন একটার ক্ষেত্রে l আর একটার ক্ষেত্রে m, এইটার যোগফল যেটা হবে সেটা হবে সামেশন y। ঠিক একইভাবে তাহলে আবার এই যে x স্কয়ারটা বের করলাম, ওইটার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে x সামেশন x স্কয়ার, n এর মান 6 ওই অঙ্কটার ক্ষেত্রে। আবার y স্কয়ারের নিচে যে যোগফলটা বের হবে সেটা সামেশন y স্কয়ার, n এর মান 6। এইটা বসিয়ে দিলেই কিন্তু আমি এই যে ওই অঙ্কটার ক্ষেত্রে এইটা পেয়েছিলাম, এখন নতুন আমাদের যে অঙ্ক এখানে আমরা এই ভ্যালুগুলো পাবো। ঠিক আছে? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমাদের পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা, সেইটার ফর্মুলাটা আমরা দেখলাম এবং কিভাবে বের করতে হবে আমরা সেই টেকনিকটাও জানলাম। আমি আবার যে ফার্স্ট হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আইডেন্টিফাই করতে হবে। করার পরে, কারণ এখানে আইডেন্টিফিকেশনে গোলমাল হলে কিন্তু আপনার পুরো অঙ্কই নষ্ট হয়ে যাবে, এটা আর অঙ্ক করে লাভ নেই। যতই আপনি ভালো অঙ্ক করেন আর এর একটা মান বেরোবে ঠিকই,
কিন্তু সেটা মিনিংলেস হয়ে যাবে। সেজন্য ফার্স্ট ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই হুইচ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পেলে অন্য যেটা থাকে সেটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু আজকে স্টুডেন্ট এত কম কেন? অনলি 22, 4.5 সেই জন্যই কেন? অনেকে হয়তো অফিসের জন্য স্যার জয়েন করতে পারছে না স্যার, অফিস টাইমে কারণে স্যার। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা যাই দেখি এরপরে কি আছে, র্যাঙ্ক। আচ্ছা, আর একটা বিষয়, ওইটা এখানে আলোচনা হয়েছে কিনা নাকি পরে আছে আমি একটু দেখে আসি। ওই যে যেটা হচ্ছে আপনাদের কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, খেয়াল আছে তো? যেটা বুঝিয়ে দিয়েছিলাম। জি স্যার, কোরিলেশনের মানটাকে স্যার স্কয়ার করলে স্যার ডিটারমিনেশন হ্যাঁ করা যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা বুঝিয়ে দিয়েছি। ওইটা এরপরে আপনাদের বইতে এইটা অবশ্য আমার এখানে আছে কিনা আমি জানি না, পরবর্তীতে খেয়াল নেই, মনে হয় নাই। আপনাদের বইয়ের 189 সম্ভবত পেজ নাম্বার, স্পুরিয়াস কোরিলেশন। এখানে একটু পড়েন বইতে যেটা আছে, আপনারা পেয়েছেন কিনা? স্পুরিয়াস কোরিলেশন। জি স্যার, 89 পেজ 189। হ্যাঁ, এটা ফার্স্ট প্যারাটা একটু দেখেন। One must always watch out for spurious value for the correlation coefficient, but no direct cause and effect relationship between the sets of data. Often a third hidden factor is influencing both sets of data. এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দেখুন, মানে এখানে বলছে যে আমরা দেখতে পাই যে সরাসরি কজ ইফেক্ট রিলেশনশিপ নাই, এটা দিলে ওইটা হবে এমন কোনো কথা নেই, কিন্তু তারপরেও যেন একটা রিলেশনশিপ মানে অনুভূত হয়, এইটার জন্য থার্ড কোনো হিডেন ফ্যাক্টর আছে যেটা ইনফ্লুয়েন্স করে দুটো ডাটা সেটের ক্ষেত্রে। তাকে বলা হচ্ছে স্পুরিয়াস, যে ওদের নিজেদের ভিতরে ডাইরেক্ট কোনো কজ ইফেক্ট রিলেশনশিপ নাই, কিন্তু থার্ড একটা ফ্যাক্টর আছে যেটা ওই দুটোর উপরেই ইফেক্ট ফেলে। যেমন আছে যে এক্সাম্পল 1 নম্বরে যেটা দেওয়া আছে, ইন্টেলিজেন্ট প্যারেন্টস হ্যাভ ইন্টেলিজেন্ট চিলড্রেন and that intelligent parents give their children more vitamins. এই যে এটা দেশে যে a study examining the link between quantities of vitamins taken as children and intelligence would probably yield a high correlation. এখানে বলা হচ্ছে যে মেধাবী বাবা মায়ের সন্তানরা সাধারণত মেধাবী হয়। এইটার কোনো আসলে কারণও সরাসরি পাওয়া যায় না, কারণ আমরা তো বাস্তব জীবনে দেখি যে আমাদের এসএসসি এইচএসসি রেজাল্ট দেয়, দেখা যায় যে তাদের বাবা মা যে মানে বোঝা যায় না যে তারা খুব ইন্টেলিজেন্ট বা কিছু, কিন্তু তাদের সন্তানরা অনেকেই দেখা যাচ্ছে যে খুব ভালো একটা পর্যায়ে চলে আসছে। কিন্তু এখানে বলছে যে আর একটা থার্ড ফ্যাক্টর যেটা ইনফ্লুয়েন্স করে, সেটা এই এক্সাম্পলের ক্ষেত্রে সেটা হচ্ছে ভিটামিন। কারণ ওই যারা এই যে ইন্টেলিজেন্ট প্যারেন্টস, দেখা গেছে যে তারা তাদের সন্তানদেরকে এই ভালো ভালো খাবার বা ভালো ভালো ভিটামিনস এইগুলো দিচ্ছে, যেটা হয়তো ইনফ্লুয়েন্স করছে তাদের সন্তানদেরও ইন্টেলিজেন্ট হওয়ার জন্য। এই ধরনের যদি কোনো রিলেশনশিপ থাকে, এটার ডাইরেক্ট বা কতটা অ্যাকুরেট কতটা ফলস এই প্রশ্নে আমি যাব না, কিন্তু এই যে থার্ড একটা ফ্যাক্টর, মানে সরাসরি বাবা মা ইন্টেলিজেন্ট হইলেই যে সন্তান ইন্টেলিজেন্ট হবে এর কোনো মানে নিশ্চিত কোনো ফর্মুলা কিন্তু খুঁজে পাওয়া যায় না। কিন্তু তাহলে পাচ্ছে কেন? বেশিরভাগ ক্ষেত্রে থার্ড একটা ফ্যাক্টর আছে, সেই থার্ড ফ্যাক্টরটাই হচ্ছে ওই ভিটামিন। মানে ওই বাবা মা তাদেরকে এমন কিছু সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করেছে যেটা এইটার উপরে ইফেক্ট করছে, যার ফলে আমরা বলে দিচ্ছি যে এইটা রিলেশনশিপ আছে, এবং এইটাকেই বলা হচ্ছে স্পুরিয়াস কোরিলেশন। এইটা জাস্ট একটু জেনে রাখবেন, এবং এইটার উপরে টিকা বা শর্ট থিওরিটিক্যাল সাইড আসতে পারে। আপনারা এই একই পৃষ্ঠায় 89 এ সাপ্লিমেন্টারি রিডিং একটা আছে, এইটা একটু পড়বেন। এইটা ওই যা আমরা এতক্ষণ আলোচনা করলাম তার ভিত্তিতে এটা আছে। পড়লে পরে দেখবেন যে আরো বাড়তি কিছু মানে বুঝতে সুবিধা হচ্ছে, বা অনেক কনসেপ্ট হয়তো ক্লিয়ার হয়ে যাচ্ছে।
এই যে একদম লাস্ট প্যারা যেটা আছে, it is possible that an apparently high correlation can occur accidentally or spuriously between two unconnected variables. এই যে accidentally or spuriously, spurious মানে হচ্ছে দৈবাত বা এই ধরনের আর কি ঘটনাক্রমে। লাস্টে আছে it seems plausible that sales and the advertising spend are connected, and so it would seem reasonable to assume that this is not an accidental or spurious. The sales বাড়লে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার বাড়াইলে সেলস বাড়বে, এটা ডিরেক্ট রিলেশনশিপ, অতএব এটি স্পুরিয়াস না। তা এই যে এই ডিফারেন্স গুলা কি, এগুলো একটু পড়লে পরে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমরা এই যে রিজিয়নের যে সাইজ দেখতে পারি বা ফ্লোর স্পেস যেটা করলাম ওইটার ভিত্তিতে পরের পৃষ্ঠায় 190 পেজে the size of the region could well be such a variable. Larger regions would tend to have larger sales figures, and the management of larger regions would tend to have larger advertising budgets. It is therefore possible that this high correlation coefficient may have arisen because the variable sales is highly correlated with size of region. Advertising expenditure is highly correlated with size of region, but sales and advertising spend are not themselves directly connected. এই জায়গাটাই লাস্টের কথাটা বেশ ইম্পর্টেন্ট, বাট সেলস এন্ড অ্যাডভার্টাইজিং স্পেন্ড আর নট themselves directly correlated। বলে যে একটা রিজিয়ন যদি একটা এলাকা যদি অনেক বড় হয় তাহলে এমনিতেই সেলস বেশি হওয়ার কথা, আবার আমি যদি ওখানে অ্যাডভার্টাইজিং করতে যাই তাহলেও খরচ বেশি করার কথা, বেশি এলাকা জুড়ে আমাকে যদি ওই লোকজনকে এটা জানাতে হয় আমার প্রোডাক্ট সম্পর্কে। তো এইরকম কিছু আলোচনা এখানে আছে, এই বিষয়গুলো আপনারা একটু নিজেরা পড়ে নেবেন। এরপরে আমরা একটু যাই যে এখানে প্যারা 5 আর্টিকেল 5 যেটা আছে র্যাঙ্ক কোরিলেশন স্পিয়ারম্যানস কোএফিশিয়েন্ট। আমরা এর আগে যে কার্ল পিয়ারসনসটা দেখলাম আর এরপরে আসছে স্পিয়ারম্যানস কোএফিশিয়েন্ট, এটাকে র্যাঙ্ক কোরিলেশনও বলা হয়। র্যাঙ্ক কোরিলেশন হচ্ছে যে এটা একটা কোয়ালিটেটিভ রিলেশনশিপ, নট কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ ইন দ্য সেন্স দ্যাট উই ক্যান figure out the amount of advertising expenditure and we can also chalk out the amount of sales, but in case of quality যেমন হচ্ছে যে একজন স্টুডেন্ট, আমরা এর পরে দেখবো একজন স্টুডেন্ট রিটেনে ভালো করলো, এখন তার কতটুকু সম্ভাবনা আছে সে ভাইভাতে ভালো করবে, এটার কিন্তু একেবারে মাপা যায় না এরকম যে ভাইবা। যেমন আমরা যে ইন্টারভিউ গুলো নিই, ইন্টারভিউ গুলো একটা অ্যাসেসমেন্ট, যে এটা কিন্তু বলা যাবে না যে তাকে ঠিক একদম অটোমেটিক পাবে না যে সে এত নম্বর পেল। আমরা দুটোর ভিতরে একটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করে একজনকে বেশি দিই একজনকে কম দিই, এইভাবে আর কি আমরা অ্যাসেসমেন্টটা করি। তা এখানে এই যে আপনাদের ইসে দেখেন বইতে, সেইটাই এই স্লাইডে উঠানো আছে। There are occasions when the degree of correlation between two variables is to be measured, but one or both of them is not in a suitable quantitative form. Quantitative কথাটা খুব ভালোভাবে খেয়াল করবেন, যেটা এক্সপেন্ডিচার এইভাবে কোয়ান্টিফাই আমরা করতে পারি না। একটা ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে কোনো একটা অথবা দুটোই কোয়ালিটেটিভ হয়ে যেতে পারে, কোয়ান্টিটেটিভ না হতে পারে। In such circumstances, an alternative approach, rank correlation, might be appropriate. The most common measure of this type is Spearman's rank correlation coefficient capital R. এই চ্যাপ্টার থেকে অঙ্ক কিন্তু প্রায়ই আসছে এবং ভবিষ্যতেও আসতে পারে। এখানে ফর্মুলাটা দেওয়া আছে দেখেন, R equal to 1 minus, আপনাদের বইতেও আছে, উপরে যাচ্ছে 6 summation d square, নিচে হচ্ছে n into within bracket n square minus 1। d টা কি সেটা আমরা পরে দেখব, where d denotes the difference in ranks and n the sample size। n আগের মতোই, যে কতটা স্যাম্পল, যেমন এর আগের এক্সাম্পলটা আমরা দেখলাম 6টা আছে a b c d e f, এখানে ডিটা এখানেও এনটা ঠিক একই জিনিস, শুধুমাত্র ডি। এবং অঙ্কগুলো কিন্তু কম্পারেটিভলি সহজ, আপনারা একটু কেয়ারফুল হবেন। ফার্স্ট হচ্ছে র্যাঙ্কস কোরিলেশন এক্সাম্পল ইলাস্ট্রেশন 3টা আপনারা একটু দেখেন।
ওইটাই এখানে স্লাইডে দেওয়া আছে। আপনাদের বইতে এটা আছে 191, পেজ নাম্বার 191। এখানে বলছে as a part of its recruitment procedures, a company awards applicants ratings from A হচ্ছে for excellent and E for unsatisfactory for their interview programs, and marks out of 100 for a written test. The result for 5 interviews are as follows. ঠিক বইতে যেটা আছে স্লাইডে সেটাই আছে। এখানে ইন্টারভিউ আছে 5 জন, তার মানে n এর মান 5 বের হয়ে গেল। তাহলে দেখেন এখানে এই যে ফর্মুলাটা আছে n এর মান 5 আর 5 স্কয়ার মাইনাস 1 মানে 24 ইনটু 5। আমি কিন্তু এইটা পেয়ে গেলাম, উপরে 6, এখানে 1 শর্ট। শুধুমাত্র আমার d এর মানটা বের করতে হবে, এইটাই হচ্ছে টেকনিক। এখানে Spearman's ranks correlation coefficient capital R equal to 1 minus 6 summation d square by n into n square minus 1। এইটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করেন। এখন এই যে এইটা দিল যে ওই যে 5 জন ব্যক্তি, 5 জন ক্যান্ডিডেট যে ইন্টারভিউ দিচ্ছে, রিটেন টেস্ট মনে করেন নেওয়া হয়েছে 100-র ভিতরে। তারা পেলো, এ পেলো 60, বি পেলো 61, সি 50, ডি 72, ই 70। আর ইন্টারভিউ যেটা নেওয়া হলো এটা তো ওইভাবে মার্কিং না এসে এখানে এ বি সি ডি ই এইভাবে দেওয়া হচ্ছে। এতে হচ্ছে সবচেয়ে ভালো, ইতে হচ্ছে সবচেয়ে খারাপ। এ যখন এ পেলো এক্সেলেন্ট, বি পেলো তার চেয়ে এক গ্রেড নিচেই, সি আবার এক্সেলেন্ট পেলো, ডি পেলো সি মানে ওই এ বি সি এর চেয়ে খারাপ করছে, এবং ই পেলো সবচেয়ে খারাপ গ্রেড। কিন্তু এখানে দেখেন রিটেনে কিন্তু ই অর্থাৎ যে সবচেয়ে ইন্টারভিউ খারাপ করলো সে কিন্তু আবার রিটেনে খুব মানে সেকেন্ড হাইয়েস্ট পেয়ে বসে আছে। ডি দেখা যাচ্ছে যে সে তৃতীয় স্থানে আছে ইন্টারভিউতে, সে দেখা গেল যে হাইয়েস্ট পেয়েছে টেস্ট করে। তাহলে এই যে র্যাঙ্কিংটা আমি করলাম, আর এখানে যে টেস্ট স্কোর র্যাঙ্কিং, এইটাকে কিভাবে ইভ্যালুয়েট করে যে এই ইন্টারভিউ এর সাথে এই টেস্ট স্কোরের কোনো রিলেশনশিপ আছে কিনা। যে রিটেনে ভালো করবে সে ইন্টারভিউতে ভালো করবে, যে রিটেনে খারাপ করবে সে ইন্টারভিউতেও খারাপ করবে, এইরকম কোনো রিলেশনশিপ আছে কিনা সেইটাই হচ্ছে আমি বের করব স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে। এখন এইটা আমরা কিভাবে করলাম আপনাদের বইতে দেখেন 192 পেজে এই অঙ্কটা করে দেওয়া আছে। এখানে আমার এখানেও এটা করে দেওয়া আছে। এখন এইটাই হচ্ছে বোঝার বিষয় যে কিভাবে এটা আমরা এই র্যাঙ্কস কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করার জন্য ক্যালকুলেশনটা করতে পারি। এখানে যেটা করা হয় যে এই যে 5 জন ইন্টারভিউ আছে দিলাম, এখানে আমি আবার একটু ব্যাকে যাই যে এখানে হাইয়েস্ট, এখানেও আমরা এটা র্যাঙ্কিং করব। আসল কথা হলো যে র্যাঙ্কিং করব। এখন র্যাঙ্কিংটা কিভাবে করা হয়? র্যাঙ্কিংটা করা হয় যেমন টেস্ট স্কোর যেটা আছে, ইন কেস অফ টেস্ট, যে হাইয়েস্ট পাইছে তাকে আমি 1 দিলাম, যে লোয়েস্ট পাইছে যেহেতু 5 জন, যে লোয়েস্ট পাইছে তাকে আমি 5 নাম্বার দিলাম, 5 নম্বরে রাখলাম। যেমন এখানে হাইয়েস্ট পেয়েছে ডি, অতএব এখানে লিখলাম 1, তারপরেরটা 70 সে হলো 2, তারপরে 61 3, 64 50 হলো 5। এর পজিশন গুলো আমি ফিক্স করলাম। এইটা কিন্তু তাই করা আছে। 70 যে 2 পেয়েছে সে তার পজিশন ফার্স্ট পজিশন, 70 সেকেন্ড পজিশন, 60 যে পেয়েছে সে হচ্ছে থার্ড পজিশন। এইভাবে র্যাঙ্কিং করলাম। আর ইন্টারভিউ এর ক্ষেত্রে একই অবস্থা। দেখেন এ হচ্ছে সবচেয়ে ভালো, এখানে যেহেতু সবচেয়ে ভালোটাকে আমি 1 দিয়ে ডিনোট করলাম, এখানেও সবচেয়ে ভালোটাকে আমি 1 দিই, এবং 1 তাহলে কে পাবে? 1
এ কে যে কোনো একজনকেই কিন্তু দিতে পারবো আমি দুইজন। এ কে যদি 1 দিই, সি কেও 1, কিন্তু দুইজনে 1 পেতে পারে না, একজন 1 দিতে হবে, একজনকে 2 দিতে হবে। তখন আমি কি করব? কারণ হচ্ছে যে দুইজনেই তো এক্সেলেন্ট করছে। এ যদি 1 হয় তাহলে সি কে 2 দিতে হবে, আবার সি কে যদি 1 দিই, এ কে 2 দিতে হবে। একটা সমস্যা, এটা করার জন্য আমরা মিলে পাবে 3, অতএব দুইজনকে 1.5 করে ভাগ করে দিই। স্যার এখানে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। টেস্ট স্কোরে এখানে 60 দুজন পেতে পারে না? হ্যাঁ পেতে পারে, সেই অবশ্যই ক্ষেত্রে পেতে। হ্যাঁ ভালো কোশ্চেন। 60 মনে করেন এই পরের জন্য 60 পেল, ঠিক আছে, যে দুইজনা 60 পেল। এখন আমি 1 দিছি একে, 2 দিছি একে, এখন 2 60-র ভিতরে একজনা 3 দিলে আর একজনা তো 4 পাবে। যেহেতু কাকে 3 দেবো কাকে 4 দেবো এটা পার্সিয়ালিটি হয়ে যায়, অর্থাৎ 3 এবং 4 যোগ করে 3.5 দিয়ে দেবো। বুঝা গেল? জি ক্লিয়ার তো? জি ক্লিয়ার। ওকে, তাহলে এখানেও এটা ঘটতে পারে। তাহলে এখানে আমি ওদেরকে এই 1 এবং 2 আলাদা আলাদা 1 2 না দিয়ে সেটা আবার পার্সিয়ালিটি হয়ে যাবে, যে আমি কাকে 1 দেবো কাকে 2 দেবো। তখন 1 আর 2 যোগ করে দুইজনকে সমান দিয়ে দিলাম। তারপরে গেল হচ্ছে বি, যে 3 দেখে দিলাম, পরে 1 2 চলে গেল, তাহলে থাকলো এটা 3, এটা 4, এটা 5। দেখেন এই যে এখানে এ এবং সি সবচেয়ে ভালো করছে, এদেরকে 1.5 করে দিলাম। তারপরে বি একে দিলাম 3, ডি 4। আমার র্যাঙ্কিং কমপ্লিট, ঠিক আছে। এই যে র্যাঙ্কিং, এই যে ডিটা, আমি আবার একটু ওই আমাদের অঙ্কে যাই, থিওরিতে যাই। ডিটা কি? ডি ডেনোটস দ্য ডিফারেন্স ইন র্যাঙ্কস। তাহলে আমরা যে দুটো র্যাঙ্কস বের করলাম, এই র্যাঙ্কস এর ডিফারেন্স বের করতে হবে। ডিফারেন্সটা যেমন 1.5 মাইনাস 4 কত হয়? মাইনাস 2.5। ও 2 মাইনাস, এইটা আমি শুধু এইটুকুই বলছি যে এখানে কিন্তু আপনাকে বলছে ডিফারেন্স ইন র্যাঙ্কস। ডিফারেন্স কোনটা থেকে কোনটা সেটা কিন্তু বলে নাই, যে কোনটা থেকে কোনটা বিয়োগ করবেন। আপনি আপনার সুবিধা মতো বিয়োগ করেন। আলটিমেটলি স্যার স্কয়ার করলে হ্যাঁ পজিটিভ আসবে স্যার। তাহলে স্যার সাইন ডাজন্ট ম্যাটার এখানে। হ্যাঁ সাইন ডাজন্ট আমি যখন স্কয়ার করতে দিই সেক্ষেত্রে না করে পজিটিভ চলে সরাসরি আসছে। স্কয়ার বের করতে পারেন, যেহেতু ডি এর কোনো ব্যবহার নেই। তবে আবার- স্যার সাইন ছাড়া যদি দেই সেক্ষেত্রে কি টিচাররা এটাকে ভুল হিসেবে করতে পারবে? মানে যদি টিচার অঙ্ক বোঝেন তাহলে অবশ্যই, আমি ধরে নিচ্ছি যে উনি বুঝবেন ভালোই, এবং উনি এটা মানে ভুল হিসাবে ক্রিয়েট করবেন না। যেমন আমাকে বলছে ডিফারেন্স, আমাকে বলে নাই যে বড়টার থেকে ছোটটা বা ছোটটার থেকে বড়টা কোনটা বিয়োগ। ডিফারেন্স কি? এই দুটোর ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে 2.5। এই দুটোর ডিফারেন্স কি? 0। এই দুটোর ডিফারেন্স কি? 3.5। এই দুটোর ডিফারেন্স বোথ ওয়েজ, এটা একমুখী না। তাহলে এই ডিফারেন্সটা আমি পেয়ে গেলাম। আমার ফর্মুলাতে দরকার ডি স্কয়ার, ডি দরকার নেই। তাহলে ডি এখন এটাকে স্কয়ার করেন। 2.5 কে স্কয়ার করলে 6.25 0 0, 3.5 কে 12.25 9। হ্যাঁ সাউন্ড আসছে, সাউন্ড করে। এইটা হচ্ছে অনেক হাই ভ্যালু বাট নেগেটিভ। The high negative value indicates that interview grades and test score almost totally disagree with each other. এই মুক্তার হোসেন কে? আপনার ওখানে মনে হয় আনমিউট করা আছে। Totally disagree with each other. Good interview grades go with the lowest test score and vice versa. মানে যে রিটেনে ভালো করছে সে ইন্টারভিউতে খারাপ করছে,
একটা বিপরীতমুখী, এই জন্য নেগেটিভ হাই। আমরা একটু আবার ব্যাকে যেয়ে দেখি, দেখেন যে সবচেয়ে ভালো করছে আমার রিটেনে তার অবস্থান নিচের দিকে, আর একজন সেও রিটেনে খুব ভালো করছে, তারটা একেবারেই খারাপ। আর যারা খারাপ করছে দেখা যাচ্ছে তাদের ইন্টারভিউ ভালো হয়েছে। সেই জন্যই রেজাল্টটা আসছে কি মাইনাস, মানে হাই নেগেটিভ ইন্ডিকেটস। এটা মানে পজিটিভ যদি হতো তাহলে কিন্তু স্ট্রংলি কোরিলেটেড হতো, মানে যে রিটেনেও ভালো করছে সে ভাইভাতেও ভালো করবে। কিন্তু যেহেতু নেগেটিভ তার মানে হচ্ছে উল্টা, যে রিটেনে ভালো করছে সে ইন্টারভিউ খারাপ করছে, অথবা উল্টা হয় যে ইন্টারভিউতে ভালো করছে সে রিটেনে খারাপ করছে। এই ধরনের, এই জন্যই এই কমেন্টসটা আসছে। এই ধরনের একটা কমেন্টস কিন্তু আপনাদের এখানে চাওয়া হবে যে ফাইন্ড দ্য র্যাঙ্কস কোরিলেশন কোএফিশিয়েন্ট এন্ড, এখানে আপনাকে বলে দিতে পারে যে এইটার উপরে কমেন্টস করেন, কমেন্টস, মেক কমেন্ট অন দ্য ভ্যালুস। ক্লিয়ার? এইটা বুঝতে কারো সমস্যা নেই তো? নো স্যার। আচ্ছা, পরে এইটা হচ্ছে, আর ভ্যালুটা পজিটিভ আসলে কমেন্টসটা কেমন হতো? দেখি আমরা এরপরে পজিটিভ পাই কিনা। এটা পজিটিভ, আচ্ছা সেটা আমি তাহলে এখান থেকে অ্যান্সার দিয়ে যাই। মনে করেন এটা পজিটিভ 8 to 5, মানে কি এই যে এই জায়গাটায় তখন নিয়ার টু +1 লিখতাম না, তার মানে হচ্ছে যে উল্টাটা, নিয়ার টু +1 মানে হচ্ছে যারা ইন্টারভিউতেও ভালো করছে তারা রিটেনেও ভালো করছে। বুঝা যায়? জি স্যার। এইটা দেখেন এখন পরে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 7, এটা একটু পড়েন। এখানে বলছে an expert was asked to rank according to test 8 wines costing below £4. Her rankings with 1 being the worst test, এখানে 1 বলতে সবচেয়ে খারাপ টেস্টের বোঝাচ্ছে, 8 দেওয়া হচ্ছে সবচেয়ে বেস্ট টেস্টকে, and the prices per bottle were as follows. ওয়াইন হচ্ছে মোট কয়টা, এ থেকে এইচ পর্যন্ত, 3 3 6 2 8টা, মানে এন এর মান হলো 8। র্যাঙ্কিং যে করলো, 1 হচ্ছে সবচেয়ে খারাপ টেস্টের ওয়াইন, 8 হচ্ছে সবচেয়ে ভালো টেস্টের ওয়াইন। এখন এটা কিন্তু এইরকম সুন্দরভাবে সাজানো নাও দেওয়া থাকতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে নাও থাকতে পারে, উল্টা পাল্টাও থাকতে পারে, এটা কিচ্ছু আসে যায় না। কিন্তু টেস্টের সাথে প্রাইসের সম্পর্ক আছে কিনা সেইটাই আমার বের করা। যেমন যেটা টেস্ট সবচেয়ে খারাপ সেটার দাম হলো 2.49 পাউন্ড, যেটা একটু ভালো 2.99, যেটা আর একটু ভালো 3.49, আবার আর একটু ভালো যেটা সেটা দেখেন আবার দাম কমে গেছে 2.99। 5 এটা আবার 3.59 বেড়ে গেছে, 6 3.99, 7 3.9, আবার সবচেয়ে ভালো যেটা সেটা আবার দাম কমে গেছে। এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ কিন্তু এখানে টেস্ট বাড়ার সাথে সাথে দাম বেড়ে গেছে, এক্সেপশনাল 2-3টে ছাড়া। এখানে বলছে যে ক্যালকুলেট স্পিয়ারম্যানস র্যাঙ্ক রিলেশন কোএফিশিয়েন্ট ফর দিস ডেটা এন্ড ইন্টারপ্রিট ইউর রেজাল্ট। আপনার এই রেজাল্টকে ইন্টারপ্রিট করতে হবে, কমেন্টস দিতে হবে। হোয়াট রেজাল্ট উড ইউ এক্সপেক্ট ইফ দ্য বেস্ট টেস্টিং ওয়াইন ওয়ার র্যাঙ্কড 1 এন্ড দ্য ওয়ার্স্ট। এখন বলছে যে যদি আপনি এই র্যাঙ্কিংটা উল্টাই দিতেন, যে সবচেয়ে ভালো যেটা সেইটাকে 1 আর সবচেয়ে খারাপ যেটা সেইটাকে 8, তাহলে কি হতো? তা এইটাই হচ্ছে আপনাদের অঙ্ক। এইটার সলিউশনটাই আমরা একটু যাই, আমাদের এই ডিটা বের করতে হবে, বের করতে হবে। আমি যদি এখানে যেটা ধরে নিই যে সবচেয়ে কম দাম যেটা
সেইটাকে আমি ধরবো 1, ঠিক আছে। এখানে যেহেতু বলছে যে সবচেয়ে খারাপ টেস্ট যেটা আমরা ধরে নিই যে সেইটার দাম কম হবে, সেটাই স্বাভাবিক। এটা যেহেতু 1 করলো, আমি এইটাকেও 1 করলাম, যে 1 অর্থাৎ বিং ওয়ার্স্ট টেস্ট, এটা হচ্ছে লেস প্রাইস, এইটাই আমি ধরে নিয়ে 2.49 কে আমি 1 করলাম। তাহলে 2.49 যদি 1 হয়, 2.49 আর আছে নাই, 2 তারপরে কি আছে 2.99, 2.99 কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে প্রথমটা যদি 1 হয়, তাহলে পরের তিনটা হবে 2, 3, 4, ঠিক কিনা? কিন্তু তিনটার দামই তো সমান, আমি কাকে 2 দেব, কাকে 3 দেব, কাকে 4 দেব? তখন কি করতে হবে? 2, 3, 4, 2, 3, 4 যেহেতু কাউকে ছোট কাউকে বড় করা যাবে না, এই তিনটে যোগ করেন, 2 আর 3 adding 5 plus 4 total 9, 9 divided by 3 samples 3, অতএব আমি তিনটাকে 3, 3 করে দিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে 1, 2, 3, 4 চারটে চলে গেল। এরপরে আসে আমার 2.49 চলে গেল, 2.99 চলে গেল। এর ইমিডিয়েট বড় কোনটা? এর ইমিডিয়েট বড় 3.49, এটা একটাই আছে। তাহলে এইটার পজিশন হবে কি, যেহেতু 4 পর্যন্ত চলে গেল, 3.49 হবে 5 নাম্বার পজিশন। তারপরে 3.49 এর বড় কে আছে? 3.59, এইটা তাহলে যাবে, একটাই আছে, অতএব এটা যাবে 6 নাম্বার পজিশন। এই যে 3.59 6 নাম্বার পজিশন। তারপরে কি আছে? 3.59 এর বড় 3.99, দুটো আছে, তা 6 নাম্বার পজিশন তো আগে চলে গেল। এই দুটোর জন্য 7 এবং 8, যেহেতু দুটোই সমান, 7 আর 8 যোগ করলে হয় 15 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 7.5, এই দুটোকে 7.5 দিলাম। র্যাঙ্কিংটা কমপ্লিট কিনা দেখেন, বোঝা গেল কিনা? ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাহলে র্যাঙ্কিং যখন হয়ে গেল, এখন ডি বের করেন। এখানে মাইনাস সাইন দিছি, আপনারা নাও দিতে পারেন, তাতে কিছু আসে যায় না, আমি যেভাবে এর আগেরটা বললাম। এটা 1 - 1 0, 2 - 3 - 1, 3 - 5 - 2, এইভাবে করে ডি বের করলাম, তাকে স্কোয়ার করে দিলাম, সামেশন ডি স্কোয়ার আসলো 34.50। এই যে পজিটিভ কে যেন জিজ্ঞেস করেছিলেন, দেখেন এখন। সো আর ইকুয়াল টু 1, এই যে 0.59 আসলো। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে এটা পজিটিভ কোরিলেশন। তাহলে এইটা কি বোঝায়? যে যদি ওয়াইন এক্সপেন্সিভ ওয়াইন হয়, তাহলে তার টেস্টটা ভালো হবে। তবে এই ফিগারটা দেখে দেখেন, এইটা যদি 0.5 না হয়ে 0.9 হতো, তাহলে পরে কিন্তু দেখতেন এই অসামঞ্জস্যতা থাকতো না। এই যে যেটা সবচেয়ে ভালোটা, এই যে 2.99, এইটা থাকতো না। তখন দেখা যাচ্ছে, এইটাকে আপনি নিজেরাও টেস্ট করতে পারেন। এখানে আপনি 2.99 না দিয়ে 4.99 লিখে দেন, বা যেখানে অসামঞ্জস্য, যেমন 4 নাম্বার আছে, এটা টেস্টটা মাঝে, যেটার টেস্ট কম সেটার দামও কম করে ধারাবাহিকভাবে ফিগারগুলো আপনি চেঞ্জ করেন, করে অঙ্কটা করেন, তখন দেখবেন যে এইটা প্রায় 1 এর কাছাকাছি আছে। 1 এর কাছে, +1 এর কাছাকাছি। +1 এর কাছাকাছি মানেই হচ্ছে যে আমার যেটা টেস্ট ভালো সেইটার দামও বেশি। কিন্তু এখানে যেহেতু ছন্দপতন আছে মাঝামাঝি, এই জন্য ঠিক অত স্ট্রং কোএফিসিয়েন্ট কিন্তু আসে নাই। পজিটিভ আসছে ঠিকই, কিন্তু নট সো স্ট্রং। সো আমরা লিখলাম কি, দেয়ার সিমস টু বি সাম পজিটিভ কোরিলেশন বিটুইন প্রাইস এন্ড টেস্ট। সাম, দেখেন, there is some positive correlation. Why we have used some? Because it is near about 0.5 or 0.6 like that, but not close to +1. With the more expensive wines tending to taste better.
given the sample size the result is not really reliable. এই যে এটা আপনি রিলাই করতে পারছেন না, কারণ হচ্ছে ওই যে সবচেয়ে টেস্টি যেটা সেটার কিন্তু র্যাঙ্কস কম, and it cannot be extrapolated to wines costing more than 4 pound. এইটা দেশে এখানে যে এখানে দেখেন 3.99 আছে, লাস্টে যে কথাটা বললো যে what result would you expect if the test wine of rank from, এটা অন্য একটা হিসেব, এই লাস্টের যেটা বলছে যে যদি এটা result is not reliable and it cannot be extrapolated to wine. Extrapolation মানে কি? Extrapolation মানে হচ্ছে যে একটা স্ট্রেট লাইন আঁকা, যে এরকম দাম বাড়ার সাথে সাথে বাড়বে, প্রায় মানে টেস্ট বাড়ার সাথে সাথে প্রাইস বাড়বে, কিন্তু এটা আমরা এখানে বলতে পারি না, কারণ সবচেয়ে বেশি টেস্ট ভালো যেটা সেটারই তো দাম কমে গেছে দেখা যায়। সেই জন্যই বলছি যে এখানে এই দেখা যাবে যে তখন হয়তো টেস্ট সবচেয়ে বেশি যেটা সেটা হয়তো 4 পাউন্ডে চলে গেছে, কিন্তু এটা সেক্ষেত্রে সত্য হবে না। এই হচ্ছে মোটামুটি অঙ্কটা, এইটাও আপনাদের বইতে আছে এবং বইয়ের শেষের দিকে সলিউশনটাও আছে, এই 7 নাম্বার সম্ভবত, হ্যাঁ 7 নাম্বারে আছে। 7 নাম্বারের যে সলিউশনটা আছে বইতে পেজ নাম্বার 216, এই জায়গাটাই ওই শেষের দিকে আরো কিছু আলোচনা আছে, এটা আপনারা একটু পড়ে নিন। আর ওই যে লাস্টে যে অঙ্ক কথাটা বলেছিল না এখানে, যে যদি আমি র্যাঙ্কিংটা চেঞ্জ করে উল্টায় দিই তাহলে কোনো চেঞ্জ হবে কিনা, কোনো চেঞ্জ হবে না, সেম আসবে। তাহলে আমাদের এইটা গেল হচ্ছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 7। আচ্ছা আমি 1 মিনিটের জন্য একটু গ্যাপ নিচ্ছি, একটু সিলেবাসটা আমি দেখে নিই যে আর বাকি কি রকম আছে, আপনাদের ক্লাসগুলো আমি কিভাবে ইভেনলি সাজাইতে পারি। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। ওকে ওকে, আমরা আবার শুরু করতে পারি, সমস্যা হবে না, যেভাবে যাচ্ছি এভাবে গেলেই হবে। আমাদের এরপরে আর একটা দেখি কি আছে, এই যে এখানে আমরা যেটা আগে আলাপ করলাম স্পুরিয়াস কোরিলেশন, এটা আসলে বইতে আগে আছে, আমি নিয়ে আসছি পরে। এইটা আমাদের আলোচনা হয়ে গেছে, এইটার দরকার নেই। এইটা হুইচ কোরিলেশন কোএফিসিয়েন্ট ইউজ, আমরা কোন কোরিলেশন কোএফিসিয়েন্ট ব্যবহার করব, এইটার সম্পর্কে আলোচনা আছে আপনাদের বইয়ের 193 পেজে, উপরের দিকে একটু নিচেই সাপ্লিমেন্টারি রিডিং এ লেখা আছে, ইফ দ্য ডেটা হ্যাভ অলরেডি বিন র্যাঙ্কড দেয়ার ইজ নো অপশন বাট টু ইউজ দ্য র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। এই যেমন হচ্ছে এর আগের অঙ্কটা, এখানে দেখেন র্যাঙ্ক দেওয়াই আছে, অতএব আপনি এটাকে র্যাঙ্ক কোএফিসিয়েন্ট ইউজ করবেন। At actual values of x and y are given, Pearson's coefficient should be generally be used. যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অ্যাকচুয়াল ভ্যালুটা দেওয়া আছে, কোনো র্যাঙ্কিং না, তখন আপনি Pearson's coefficient এ যাবেন। Pearson's coefficient must be used if intended to use regression for forecasting. যদি এই যে পরে যেটা আলাপ করছি, যদি আমরা এই রিগ্রেশনের দিকে যাই তাহলে অবশ্যই Pearson's এ যেতে হবে, তখন র্যাঙ্কসটা চলবে না। এইটা ওই সাপ্লিমেন্টারি রিডিংটা একটু দেখে নিন। আর 193 পেজের আর্টিকেল 6 এ যেটা আছে রিগ্রেশন, আমরা এখন রিগ্রেশনে যাচ্ছি। স্যার আমাদের আর টোটাল কয়টা ক্লাস হবে? মোট 20টা ক্লাস হবে, আজকে মনে হয় 12 নম্বর যাচ্ছে।
স্যার আজকে 11th ক্লাস। হ্যাঁ 11th ক্লাস। আজকে কি 11? জি স্যার। স্যার আমার একটা কথা ছিল, আমি নো আজকে 11, ইয়েস ইয়েস। গতকালকে থেকে স্টার্ট করছি, তার আগে ক্লাস করতে পারি নাই, আমরা তো পাই নাই। এইটা আমাদের এই ইসের সাথে যোগাযোগ করে ওরা হয়তো এগুলো রেকর্ড করে তো। জি স্যার, ক্লাসের রেকর্ডিং গুলা যদি পাওয়া যায় ভালো এইটা হতো। এটা ইনস্টিটিউট বলতে পারবে, কারণ রেকর্ডিং এর দায়িত্বটা তাদের। স্যার কিভাবে পাওয়া যাবে ওখানে? এটা আমার মনে হয় ওই যে আমাদের এখানে হোস্ট যে হচ্ছে তার সাথে একটু যোগাযোগ করেন। তারা হয়তো ওই আমাদের যে ডিসিশন মেকিং অফিসাররা আছে তাদের সাথে কথা বলে আপনাদেরকে হয়তো হেল্প করতে পারবে। আর স্যার আপনার যে শীট গুলা, স্লাইড গুলো, ওগুলা কি পাওয়া যাবে? না, স্লাইড পাওয়া যাবে না। স্লাইড ওরা যদি রেকর্ড করে থাকে তাহলে তাদের কাছ থেকে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। আর এখানে আমার স্লাইড কিন্তু সবই বই। আপনারা তো দেখলেন মাঝে মাঝে ছোট্ট দুই একটা আছে যেগুলো আমি অনেক সময় স্লাইডে থেকে আপনাদেরকে বলেছি নোট করে নিতে। সবই কিন্তু বই থেকে। এই যে এখানে যা লেখা আছে, এই যে সামনে যেটা আছে, এটাও কিন্তু বই থেকেই আছে। স্যার থিওরি গুলাও কি বইয়ের? বই, সীমার বই? হ্যাঁ সীমা। আচ্ছা। রিগ্রেশন পার্টটা আমরা এখন আলাপ করতে যাচ্ছি। একটু পরের স্লাইডটা দেখি কি আছে। এইটা, আচ্ছা এইটা আপনাদের বইতে দেখেন আছে। আমরা যেমন এই আগে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট দেখলাম, সেখানে হচ্ছে আসলে দেখলাম যে কোনো রিলেশনশিপ আছে কিনা, থাকলে মাত্রাটা কতটুকু। আর রিগ্রেশনের ক্ষেত্রে সরাসরি একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে একটা ইকুয়েশন ফর্ম করা, যেটাকে বলা হয় রিগ্রেশন ইকুয়েশন। এই রিগ্রেশন ইকুয়েশনের ভিতরে আমাদের যে সমস্ত ডেটা দেবে সেইটার ভিত্তিতে আমি একটা ইকুয়েশন দাঁড় করাবো। করানোর পরে ওই ডেটা রেঞ্জের ভিতরে অন্য কোনো ডেটাও যদি আমি এখানে যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পুট করি, তাহলে পরিমাপ করতে পারবো। তার রিগ্রেশন এখানে দুই ভাবে আছে। এখানে আপনাদের বইতে মনে হয় এইভাবে দেওয়া নেই, জাস্ট সিম্পল রিগ্রেশন, যেটা দুটো ভেরিয়েবলের ভিতরে সম্পর্ক। এ রিগ্রেশন মডেল ইজ এ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্যাট ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। এটা দুই বা ততোধিক ভেরিয়েবলের ভিতরে একটা সম্পর্ক বের করে দেয়। A simple regression model includes only two variables, one independent and one dependent variable. Simple বলা হচ্ছে মানে there is only two variables, not more than two. Linear regression হচ্ছে যেখানে আমরা একটা স্ট্রেট লাইন রিলেশনশিপ আমরা ধরে নেব। A simple regression model that gives a straight line relationship between two variables is called a linear regression model. The equation of a linear relationship between two variables x and y is written by এই যে এটা দেখেন y equal to a plus bx। এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আমরা যারা আগে জিওমেট্রি বা সায়েন্স থেকে আসছি তারা জানি y equal to mx plus c একটা ইকুয়েশন আছে, ওইটার সাথে ওইটার মতোই y equal to a plus bx। a এবং b হচ্ছে দুটো নাম্বার বা কনস্ট্যান্ট বলা হয়। আপনাদের বইতেও আছে দেখেন ওই পৃষ্ঠার নিচের দিকে y equal to a plus bx where a and b are numbers। এখন বইয়ের নিচের দিকে যে অংশটা আছে, while this could be done by estimating the line using the scatter diagram, a formula based method is quicker and involves less judgment। আমরা এই যে স্ক্যাটার ডায়াগ্রাম যেটা এই চ্যাপ্টারের প্রথম দিকে একে দেখে আসছি, ওইভাবেও আমরা এটা a আর b এর মান বের করতে পারি। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন, লিস্ট স্কোয়ার মেথড। সেটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে। আমাদের এখানে মূলত আমরা অঙ্ক বা সুবিধার জন্য আমরা ওই লিস্ট স্কোয়ার ক্রাইটেরিয়াতেই যাব। লিস্ট স্কোয়ার রিগ্রেশন এইটা 194 পেজ নাম্বার। এখানে উপরের দিকে একটু দেখেন, রিগ্রেশন অ্যানালাইসিস ফাইন্ডস দ্য লাইন অফ বেস্ট ফিট কম্পিউটেশনালি রাদার দেন বাই এস্টিমেটিং দ্য লাইন। স্ক্যাটার ডায়াগ্রামে কিন্তু আমরা চোখের আন্দাজে ওই বিন্দুগুলোর ভিতর দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকার চেষ্টা করি,
কিন্তু এখানে হচ্ছে ম্যাথমেটিক্যালি একদম বেস্ট ফিট একটা লাইন কিভাবে তাকে ফর্মুলেট করা যায় সেই পদ্ধতিতেই করা হয়েছে। তার মানে হচ্ছে দিস ইজ মোর অ্যাকুরেট। তা এখানে ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু a প্লাস bx, যেটা আমরা আগে দেখলাম। এখন b এর মানের বের করার ফর্মুলা হলো এইটা। আপনারা একটা জিনিস দেখেন, এইটার সাথে কিন্তু পিয়ারসনস কোএফিসিয়েন্ট ফর্মুলার একটা মিল আছে। উপরের অংশটা কিন্তু সেম, ওই পিয়ারসনস কি বলে ওইটাকে, কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্টের যে উপরের অংশটা ছিল এটা কিন্তু তাই, আর নিচের অংশটা স্কোয়ার রুটটা নাই, n ওই শুধু এক্স পার্টটা আছে, n সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার, ওয়াইটা নাই। সুতরাং আপনি একই সঙ্গে এই চ্যাপ্টারে সবগুলো ফর্মুলা পাশাপাশি যদি একবার লেখেন তখন দেখবেন যে কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্টের ফর্মুলা এবং এই ফর্মুলা মনে রাখা অনেকটা সহজ হয়ে যাচ্ছে। যখন আপনি বি এর মানটা পেয়ে গেলেন, আপনি তো জানেন যে এক্স ওয়াই কিভাবে বের করেছি আমরা, সামেশন এক্স কিভাবে বের করেছি, সামেশন ওয়াই কিভাবে বের করেছি, সামেশন এক্স স্কোয়ার কিভাবে বের করেছি, এগুলো কিন্তু ঠিক আমরা ওই আগে এই চ্যাপ্টারেরই কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট বের করতে গিয়ে যেভাবে করেছি এখানেও সেইভাবেই করতে হবে। n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। যখন আমি বি এর মানটা পেয়ে গেলাম তখন ওই বি এর মানটা এই ইকুয়েশনে বসাবেন, বসাইলে এর মান বেরোচ্ছে y মাইনাস bx। কিন্তু এখানে একটা বিষয় একটু খেয়াল করেন যে y এবং x এর উপরে দুটো বার দেওয়া আছে, যেটা এখানে নাই। যে y এবং x এর তো অনেক মান আছে, আমি কোন মান নেব, মিনটা বের করতে হবে। এই যে where y bar and x bar are the means of x and y respectively, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের এই মেথড অফ লিস্ট স্কোয়ার এর মাধ্যমে আমরা কিভাবে, যখন আমি এর মানটা এখান থেকে পেয়ে যাব তখন এ আর বি এর মান এই ইকুয়েশনে বসাবো, বসাইলে y ইকুয়াল টু এখানে একটা মান পাবো, বি এর জায়গায় একটা মান পাবো, এখানে x পাবো, আমার ইকুয়েশনটা পাওয়া হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপ এস্টাবলিশ করা, যেটা আপনাদের বাস্তব কর্মজীবনেও এটা কিন্তু প্রয়োজন হতে পারে। তা সেই জন্যে এইটা খুব ভালোভাবে দেখেন। আর নিচেই যে এক্সাম্পলটা আছে এটা আপনাদের বইয়ের ইলাস্ট্রেশন কোড, ওইটাই এখানে করা, এইটাই আমি এখানে দেখছি এবং এখানে কিভাবে করা আছে, যারা ওই কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট দেখে আসছেন তারা এইটা বুঝতে তাদের সামান্যতম কষ্ট হবে না। এখানে আপনি দেখেন যে আমি এই এক্সাম্পলটা একটু আমরা দেখে যাই, তাহলে বুঝতে পারবো যে কিভাবে এই এ আর বি এর, আমাদের মেন কাজই হলো এখানে এ আর বি এর মান বের করা। এই যে এ আর বি হচ্ছে আননোন নাম্বার, সেই আননোন নাম্বার দুটোকে আমাকে যে অ্যাভেলেবেল ডেটা দেবে সেইটার ভিত্তিতে বের করা। তাই এটা একটু পড়েন কি লিখছে। A company has the following data on its sales during the last year in each of its region and the corresponding number of salespersons employed during this time. এখানে বলছে যে আমার 6টা এলাকা আছে, এ বি সি ডি ই এফ, তার মানে এন এর মান 6 কিন্তু পেয়ে গেলেন। সেলস ইন ইউনিটস, এ রিজিয়নে 236 ইউনিটস এবং এখানে নিয়োজিত আছে সেলস পারসন 11 জন। বি রিজিয়নে সেলস হচ্ছে 234 ইউনিটস, এখানে দেখেন সেলস কিন্তু একটু কমে গেল, কিন্তু এখানে সেলস পারসন আছে 12 জন। সি রিজিয়নে সেলস ইজ 298 ইউনিটস বাট সেলস পারসন ইজ 18, এখানে সেলসও বেড়ে গেল, সেলস পারসনও বেড়ে গেল। ইন রিজিয়ন ডি sales is 250 units but sales persons is 15. In region E it is 246, sales persons is 13. In F 202 and 10. তাহলে এই যে সেলস পারসনের সাথে সেলস এর যে চেঞ্জটা, এইটার উপরেই আসলে আমাকে
নজর দিতে হবে যে এই প্যাটার্নের এমন একটা ইকুয়েশন আমি বের করব যেখানে আমি সেলস পারসন বসাই দিলে আমার সেলস কত হবে অটোমেটিক বের হয়ে যাবে। লাস্টে ডেভেলপ এ লিনিয়ার মডেল ফর ফোরকাস্টিং সেলস ফ্রম দ্য নাম্বার অফ সেলস পারসন। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা পড়ছি রিগ্রেশন ইকুয়েশন। এই যে যেটা আপনার কাছে রিকোয়ারমেন্ট দিয়েছে এখানে কিন্তু কোথাও বলা নেই যে আপনি একটা রিগ্রেশন ইকুয়েশন বের করেন। সুতরাং আপনি যে রিগ্রেশন ইকুয়েশন বের করতে হবে এটা কিন্তু সরাসরি না বলা থাকলেও আপনি এটা থেকেই বুঝে নিতে হবে যে আমাকে রিগ্রেশন ইকুয়েশন বের করতে হবে। ডেভেলপ এ লিনিয়ার মডেল ফর ফোরকাস্টিং সেলস ফ্রম দ্য নাম্বার অফ সেলস পারসন। তার মানেটা কি, এখানে তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, অর্থাৎ এক্স কোনটা ওয়াই কোনটা বা ওয়াই কোনটা এক্স কোনটা, এটা আইডেন্টিফাই করতে হবে। আমরা সবসময় বলেছি যে এক্স ইজ অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে বলছে ডেভেলপ এ লিনিয়ার মডেল ফোরকাস্টিং সেলস, আমাকে সেলস বের করতে বলতেছে। কিসের ভিত্তিতে? সেলস পারসনের ভিত্তিতে। অর্থাৎ সেলস পারসন 5 জন হইলে সেলস কত হবে, 10 জন হইলে সেলস। তার মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু নাম্বার অফ সেলস পারসনস, এবং এইটার উপরে ডিপেন্ড করবে সেলস কত হলো। তার মানে এক্স হচ্ছে এখানে এইটা, ওয়াই হচ্ছে এইটা। এইটুকু ক্লিয়ার কিনা সেইটা আগে চিন্তা করেন। সেলস পারসনস হচ্ছে এক্স আর সেলস হচ্ছে ওয়াই। এবং লাস্টে আর একটা রিকোয়ারমেন্ট আছে, যদি আমি 14 জন সেলস পারসনকে ডিপ্লয় করি তাহলে আমার সেলস কত হবে, যদি 25 জনকে করি তাহলে কত হবে। এইটা খুব কঠিন কিছু না। এটা ওখানে যখন আমি এ আর বি এর মান বের করে দেব তখন এক্স এর মান একবার 14 বসাবো তাহলে ওয়াই এর মান বেড়ে যাবে, একবার 25 বসাবো ওয়াই এর মান বেড়ে যাবে, ব্যাস হয়ে গেল। তারপরে আরো কিছু কথা আছে সেটা পরে দেখি আলোচনা করছে কিনা, তাহলে করবো আর কি। আমরা এই অঙ্কটার একটু সলিউশনটা দেখি, আপনাদের বইতে আছে পেজ নাম্বার 195। এই জায়গাটাই দেখেন, the independent variable is salesperson, that is salesperson will be denoted by x and sales will be denoted by y. সেই জন্য আমরা ফার্স্ট কলামে সেলস পারসন নিয়ে আসলাম, উপরে লিখলাম x। সলিউশনটা শুরু হলো এইভাবে, the calculation of small a and small b is set out in a familiar tabular form। তাহলে আমার x এইটা, y এইটা। এখন x আর y তো পেলাম, আমার ফর্মুলাটা কি ছিল? এই যে এইটা। এখানে তাহলে আমার কি কি বের করতে হবে? আমার x আর y আছেই, x স্কয়ার বের করতে হবে আর x আর y এর গুণফল বের করতে হবে। তাহলে দেখি, এই যে x স্কয়ার আর x আর y এর গুণফল। x স্কয়ার মানে যে 11 স্কয়ার 121, 12 স্কয়ার 144, 18 স্কয়ার 324, 15 স্কয়ার 225, 13 স্কয়ার 169, 10 স্কয়ার 100। x and y, 236 into 121 equal to 2596, 234 into 144 equal to 2808। এইভাবে এই x y এর প্রত্যেকটা বের করলাম, করে সবগুলো যোগ করলাম। x এর লাইনের যোগফল হবে সামেশন x, y লাইনের যোগফল হবে সামেশন y, x স্কয়ারের লাইনের যোগফল সামেশন x স্কয়ার, xy লাইনের যোগফল সামেশন xy। আমার এই কয়টাই এখানে দরকার। আর n এর মান 6, এই যে বসিয়ে দিলাম দেখেন, 6 ইনটু সামেশন xy, সামেশন xy কত আসছে? 19736। এই যে এখানে বসালাম, বসানোর পরে এটা আসলো কত? 10.12। এটা কিসের মান? এটা হলো b এর মান। এখন এর মান বের করতে গেলে আমার x এবং y এর গড় দরকার। x এবং y এর গড় কিভাবে বের করব? x এর গুলোর যোগফল তাকে n দিয়ে ভাগ, অর্থাৎ সংখ্যা দিয়ে ভাগ। এখানে সংখ্যা আছে 6, তাহলে যোগফল আছে 79 ডিভাইডেড বাই 6। এই যে এখানে x bar equal to 79/6 equal to 13.7, y bar equal to 1466 divided by 6 equal to 244.33। ক্লিয়ার? এই পর্যন্ত যখন x এবং y এর মান বেড়ে গেল, b এর মান পেয়ে গেলাম, তখন ওই যে আমরা যে আগের পৃষ্ঠায় দেখেছিলাম, এই যে এইটা a equal to y bar minus b x bar, এইটাই হচ্ছে এই যে a equal to y bar মানে হচ্ছে 244.33 মাইনাস b ইনটু এবার b কত? 10.12, এ
কত, এক্স বার কত 13.17, এইটাকে সিম্পলিফাই করলে 111.05। তাহলে এ আর বি এর মান পেয়ে গেলাম। এর মান পেলাম 111.05, বি এর মান পেলাম 10.12। তাহলে এখানে বসাই দেন এই যে এখানে y ইকুয়াল টু এই যে এর মান যোগ বি এর মান ইনটু এক্স, সেইটাই এখানে যে y ইকুয়াল টু এই যে এটা এর মান 111.05 যোগ 10.12 এক্স, এইটাই হলো আমার ইকুয়েশন, রিগ্রেশন ইকুয়েশন বা রিলেশনশিপ। ঠিক আছে, এইটাই হলো আমার রিলেশনশিপ। এ পর্যন্ত বোঝা গেল কিনা? জি স্যার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানে চ্যাপ্টার, এবং চ্যাপ্টার নট অনলি চ্যাপ্টার বাট দিস পার্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, the regression equation, design a regression equation. You will have to not be instructed that you design a regression equation, but you will have to say that find a relationship between salesperson and sell, between price and consumption. এরকম যেমন হচ্ছে যে আপনি বলে দিল যে একজনের আয় আছে এত, তার খাবারের খরচ আছে, মনে করেন আয় আছে যখন 10,000 টাকা, খাবারের খরচ তখন 4,000 টাকা। আয় যখন হলো 15,000 টাকা, খাবারের খরচ তখন হলো ধরেন যে 5,000 টাকা। এই যে একটা বিষয় যে আয়ের সাথে খাবারের খরচের রিলেশনশিপটা, এটাও একটা হতে পারে। তারপরে হচ্ছে যে চাউলের দামের সাথে চাউল কেনার পরিমাণের সম্পর্ক। এইরকম অনেক ফ্যাক্টর আছে, একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করে। তখন তাদের ভিতরে রিলেশনশিপটা বের করার জন্য আমরা এই লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথডে গিয়ে থাকি আর কি। তাই এখানে কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন স্যার, কোরিলেশন যখন আমরা বের করি স্যার, তখনও তো আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ বের করি। তাহলে স্যার আমাদের মানে কোশ্চেন দেখে যখন আমাদের ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ বের করতে হবে, আমরা ডিফারেন্স কিভাবে করব? ওখান থেকে আপনি এক্সাক্ট অ্যামাউন্টটা, ম্যাগনিটিউডটা বের করতে পারবেন না। ওখানে হলো আপনাকে একটা ধারণা দেয় যে রিলেশনশিপের মাত্রাটা কতটুকু, মাত্র একটা কোএফিসিয়েন্টই শুধু আপনি ওখানে বের করতে পারেন। এখানে কিন্তু আমি কোনো কোএফিসিয়েন্ট বের করছি না, এখানে একটা ইকুয়েশন ডিজাইন করছি, এবং এখান থেকে একেবারে সরাসরি বলতে পারেন যদি এইটা এত হয় তাহলে ওইটা এত হবে, কিন্তু ওখান থেকে কিন্তু আপনি সেটা বলতে পারেন না। আর স্যার ওখানে তো শুধু মানে কোরিলেশন কোএফিসিয়েন্টের মানটা শুধু 0 থেকে 1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর এখানে এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আপনাকে সেকেন্ড পার্টে বলে দিল যে যদি সেলস পারসন 14 জন হয় তাহলে সেলস কত হবে। আপনি দেখেন এখানে কিন্তু কোনো 14 নাই, আছে 14? জি স্যার। নাই। তার মানে আপনাকে একটা আননোন নাম্বার অফ সেলস পারসনের সেলস চাচ্ছে, যেটা আপনি এইখানে পেতে পারেন। এখানে এক্স এর জায়গায় 14 ইনটু 1 10.1 যোগ এইটা, তাহলে আপনি কিন্তু এই যে পেয়ে গেলেন এটা 252.73, অর্থাৎ এখানকার মতো একটা সেলস ফিগার পেয়ে গেলেন। আবার when x equal to 25, এখানে x এর মান 25 বসিয়ে দেন, এই দুটো গুণ করেন, ওইটা যোগ করেন, তখন আপনি পেয়ে গেলেন 364.05। স্যার এটা বুঝেছি, কিন্তু স্যার মানে কোশ্চেন দেখে আমরা কিভাবে বুঝবো যে কোরিলেশন বলবে যে আপনি ওই যে ওই কোশ্চেনে সরাসরি বলবে যে ফাইন্ড আউট দ্য কার্ল পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট, ওইটা তো একদম স্পষ্ট। আর এখানে বলবে যে ফাইন্ড এ রিলেশনশিপ বিটুইন সেলস এন্ড সেলস পারসন। ফোরকাস্টিং কথা বলো, এইটা ওয়ান টাইপ অফ ফোরকাস্টিং। এই যে এরপরে আমরা ফোরকাস্টিং এর চ্যাপ্টারে যাব। এটা ওয়ান টাইপ অফ ফোরকাস্টিং। ফোরকাস্টিং কথা বলার পর আবার আমরা যদি টাইম সিরিজে দেখি ওখানে একটা ফোরকাস্টিং এর ব্যাপার থাকে স্যার। আমরা দুটোর মধ্যে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই। আমি এই জিনিসটা এখন বুঝতে পারছি না, ফোরকাস্টিংটা হয় কি, এটা সাধারণত বাজেটের সাথে রিলেশনশিপ। যেমন হচ্ছে যে আপনি আজকে এটাও ফোরকাস্টিং অবশ্যই বলতে পারেন যে এখানে যেমন ধরেন যে আমি যদি এখানে যাই, এখানে দেখেন 11 জন ছিল 236 ইউনিট, 12 জন ছিল 234। তো এখানে সেলস কমে গেল সেলস পারসন বাড়ানো সত্ত্বেও। তাহলে আসলে 11 জনে যদি 236 হয়, 18 জনে যদি এইটা হয়, তাহলে আসলে 12 জনে কমলো কেন? এই সমস্ত কারণ অনুসন্ধানেরও একটা ব্যাপার থাকে। আর এই যে টেকনিকটা, এটা কিন্তু ফোরকাস্টিং এরও একটা টেকনিক, যে আপনি যদি নতুন একটা রিজিয়নে আপনি এত সেলস আপনি ধারণা করলেন, তাহলে সেলস পারসন কতজন দিতে হবে, অথবা সেলস পারসন এতজন দেবেন, সেলস কত হতে পারে।
এইটাও কিন্তু তাই। আমরা কিন্তু এই যে চ্যাপ্টার গুলো একটার পর একটা যাচ্ছি, আস্তে আস্তে কিন্তু এই যে আপনারা যে প্রশ্নগুলো অ্যারাইজ করছেন আমরা কিন্তু ওই দিকেই যাচ্ছি। ঠিক আছে? জি স্যার। এখানে আপনাদেরকে একটা বিষয় বলি, এটা মনে হয় এখানে বলা নেই, সেটা হচ্ছে এই যে আপনাদের বইতে 195 একটা অংশ আছে, আপনাদের বইয়ের 195 পৃষ্ঠায় শেষের অংশটা, ইন্টারপ্রিটিং এবং আপনাদের ওই যে ইসের যেটা ফোরকাস্টিং এর প্রসঙ্গটা আসলো, যে লাস্টে যে দুটো রিকোয়ারমেন্ট এখানে লিখে দিছি, এইটার পরের পৃষ্ঠায় আছে। আচ্ছা, ইন্টারপ্রিটিং এ এন্ড এ এবং বি বলতে আসলে কি বোঝায়? এই যে আপনি y ইকুয়াল টু 111.05 প্লাস 10.12x এই ইকুয়েশনটার দিকে একটু খেয়াল করেন। আমার সেলস পারসন 0 হইলে সেলস কত হবে বলেন, একজন বলেন। মাইনাস হ্যাঁ, 1105 সেলস পারসন 0 মানে x এর মান কত? সেলস পারসন 0 মানে x এর মান কত? স্যার 0 হবে 0। তাহলে এখানে y এর মান কত হবে? ওই 111.05 স্যার, ওটা হবে। Yes. তাহলে এ বলতে কি বোঝাচ্ছে? এ হচ্ছে সেই সেলস যেটা কোনো এফোর্ট সেলস পারসন ছাড়াই অর্জন করা সম্ভব। বুঝতে পারছেন? অর্থাৎ আমি যদি কোনো সেলস পারসন নিয়োগ নাও করি তবু আমার প্রোডাক্টের 111 ইউনিট সেলস হবে। বোঝা গেল? তাহলে 10.12 বি এর মান যেটা, এটা কি বোঝায়? একজন সেলস পারসনের জন্য যতটুকু সেলস হ্যাঁ, বাড়ে, একজন সেলস পারসন যদি আমি বাড়াই তাহলে আমার সেলস বাড়বে 10.12 করে। আমরা যদি এইটাকে জ্যামিতির সাহায্যে বোঝাই, স্ক্যাটার ডায়াগ্রাম খেয়াল আছে, ওয়াই অ্যাক্সিস এস অ্যাক্সিস, আপনারা স্ক্যাটার ডায়াগ্রাম এইভাবে স্ট্রেট লাইন একটা টানলেন, তাই না? নিচে থেকে উঁচুর দিকে, উপরের দিকে ডাইনে, এইটার যে স্লোপটা হবে এই স্লোপটাই হচ্ছে 10.12। এই স্লোপটা ইন্ডিকেট করে যে এই যে এক্স আছে, এক্স এর 1 ইউনিট বাড়ানো মানে আপনার 10.12 ইউনিট সেলস বেড়ে যাওয়া। অর্থাৎ একজন সেলস পারসন বাড়াবেন 10.12 ইউনিট সেল বাড়বে। 2 জন দিলে সেটা হয়ে যাবে 20.24, 2 গুণ। 3 জন দিলে 3 গুণ। এখান থেকে অনেক প্রশ্ন করা যায়। এই ইকুয়েশনটা বের করলাম, করার পরে যদি বলি যে যদি আপনার সেলস পারসন আরো একজন আমি বাড়িয়ে দিই তাহলে আপনার সেলস বাড়বে কত? এটা তো আপনি মানে না জানা থাকলে তো অন্ধকার দেখবেন যে এটা কিভাবে বের করে। অথচ আপনি যদি এখানেই দেখেন যে ঠিক আছে, এখানে যদি আমি 2 দিই তাহলে কত হয়, আর 3 দিলে কত হয়, ডিফারেন্সটাই তো আমার একজনের, সেই ডিফারেন্সটা বেরোবে 10.12। সেই জন্য এটা যারা অঙ্ক বোঝে তারা কিন্তু কোনো ক্যালকুলেশনই করতে যাবে না, সোজা ইকুয়েশনের দিক তাকায় বলবে যে একজন লোক বাড়াইলে পরে 10.12 ইউনিট সেলস বাড়বে, আর যদি কোনো সেলস পারসন নাও থাকে তবু আমার 111.05 ইউনিট সেলস হবে। বুঝা গেল? জি স্যার। এইগুলো কিন্তু ক্লিয়ার কনসেপশন রাখবেন, এইগুলোই কিন্তু টেকনিক। হ্যাঁ, আমাদের এই কস্টিং এ স্যার পড়ছিলাম যে এ ফিক্সড কস্ট, বি হলো ভেরিয়েবল কস্ট, হলো ইউনিট ইকুয়েশন অফ ফিক্সড এন্ড ভেরিয়েবল কস্ট। জি স্যার। এই যে 111 এটা যদি কস্টিং হতো মানে ফিক্সড, এটা হবে, এটা হতো ফিক্সড কস্ট। তার মানে হচ্ছে আপনি প্রোডাকশন 0 করলেও আপনার এইটুকু কস্ট এমনিই হতো, কারণ এটা ফিক্সড কস্ট। আপনি দারোয়ানের পাহারাদারের বেতন দিতে হচ্ছে, মেশিনের ডেপ্রিসিয়েশন দেওয়া লাগছে, এগুলো সব ফিক্সড কস্ট। বিল্ডিং এর ভাড়া দেওয়া লাগছে, তাই না? জি স্যার। এই যে এখন এই কোভিড-19 এর সময় কি হচ্ছে, এই যে কোচিং সেন্টার গুলো সব বিক্রি, এখন সব বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে। কারণটা কি? বন্ধ তো আছে, স্টুডেন্টদের কাছে কোনো ইনকাম হচ্ছে না, কিন্তু তার ভাড়া দেওয়া লাগছে, ইলেকট্রিক বিল দেওয়া লাগছে, পানির বিল দেওয়া লাগছে, এগুলো যে ফিক্সড কস্ট। দারোয়ানের বেতন দেওয়া লাগছে। This part represented by this part A. In case of costing, A indicates the fixed cost part and B indicates the variable cost per unit. Be careful, variable cost per unit. জি স্যার, পার ইউনিট। But fixed cost is the total fixed cost. এটা খেয়াল রাখবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, গো টু দ্য নেক্সট পেজ। এখানে ওই যে আমি অলরেডি এইটার
শেষ অংশে ওই এ আর বি তে 14 জন আর 25 জন যদি হয় বের করে দিছি। এখানে আপনাদের বইতে অনেক কিছু বলা আছে, এইসব এত কথাবার্তা বলার দরকার নাই। আপনি এই যে লাস্টে যে নোটটা আছে এই বক্সের ভিতরে, এইটা একটু দেখেন। We will have more confidence with the forecast for 14 staff than we do for 25 staff, as the latter is written the original range of measurement between 10 and 18. এখানে এই জিনিসটাই আপনাদেরকে একটু বোঝাই, যেটা স্ট্যাটিস্টিক্সেও আছে অন্যান্য জায়গায়। এই যে 14 জনের জন্য 14 জন সেলস পারসনের সেলস হবে হচ্ছে কত, 252.73, তাই না? আপনার এখানে এক্স এর যে ভ্যালু আছে এর ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত? মিনিমাম হচ্ছে 10 জন, ম্যাক্সিমাম হচ্ছে 18 জন, অর্থাৎ আপনার রেঞ্জ হচ্ছে 10 থেকে 18। কিন্তু 25 জনের যেটা বের করে দিল, দিট ইজ আউট অফ দিস রেঞ্জ। সুতরাং এই 14 জনের যে বের করে দিয়েছে, 14 জন কিন্তু এই 10 আর 18-র মাঝখানেই কোনো জায়গায় আছে, থাকবে আর কি। 14, 15, 16, 17 এইগুলো সব এর মাঝখানে আছে, কিন্তু 25 কিন্তু এই রেঞ্জের বাইরে চলে গেছে। এই কারণে বলা হচ্ছে যে এই যে দুটো রেজাল্ট পেলাম, 14 জনের ক্ষেত্রে এত সেলস, 25 জনের ক্ষেত্রে এত সেলস, উই উইল বি মোর কনফিডেন্ট অন দিস ফিগার্স। মানে 14 জনেরটা বের করে আমরা এইটার উপর বেশি রিলাই করাটা ঠিক হবে, কিন্তু 25 জনের জন্য যে ফিগারটা পেলাম এইটার কিন্তু এত রিলাই করা ঠিক হবে না, কারণ এইটা কিন্তু আমার ওই রেঞ্জের বাইরের একটা সেলস পারসনের জন্য আমি বের করেছি। এইটা অন্যান্য কারণে এটা সঠিক নাও হতে পারে অতটা। বুঝা গেল? ওই কথাটাই এইটার লাস্টে দেশে যে 25 স্টাফ as the latter is within the original range of measurement between 10 and 18। তার মানে 14 হচ্ছে 10 এবং 18 এর মাঝখানে আছে, সেজন্য ওইটার হচ্ছে মোর ডিপেন্ডেবল ফিগার আমি আমার কাছে ফোরকাস্ট, এবং 25 is out of this range, so it is not so dependable requirement। এইটা গেল আপনার, এইটা গেল আমার কিভাবে রিগ্রেশন ইকুয়েশন ডিজাইন করতে হয়। কোনো সমস্যা আছে নাকি বলেন? না স্যার। এই যে এ আর বি কি, এটা এখানে ব্যাখ্যা করা আছে, এটা আপনাদের বইতেও আছে। আপনাদের বইতেও ওই যে যেটা আমি বললাম আগের পৃষ্ঠায়, ওই যে নিচের দিকে এখানে আমি দেখেন লিখছি, ইন দা ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন y ইকুয়াল টু a প্লাস bx, a is the intercept on the y axis। বুঝতে পারছেন? তার মানে আমার যে এটা আমি একটু ব্যাকে যাব পরে আপনাদের দেখাই, এটা যে a is the intercept of the y axis আর b is the gradient or slope of the line, যেটা একটু আগে বললাম। this means that a is the value of y when x equal to 0। এই যে আগের পৃষ্ঠায় যেটা বললাম যে x এর মান 0 হইলে যে যেটা থাকে ওইটাই তো এর ভ্যালু। and b is the increase in y for each unit increase in s। x একক বাড়াইলে ওই y এর মান ওইটুকু b এর মানের সমান বেরোবে। the b value of 10.12 tells us that each extra salesperson generates an extra 10.12 sales on average, while the A 111.05 units will be sold if no salespersons are used, thou x equal to 0 if outside the range of the data। এখানে এই যে আগের পৃষ্ঠায় এই কথাগুলো লেখা আছে যে নিজে এই যে ইন্টারপ্রিটিং এ এন্ড বি, তা এইটা যেটা বললাম এইটা সেইটাই। এখানে আরেকটা অঙ্ক আছে, আমি অঙ্ক যাওয়ার আগে ওই যে এ আর বি এর ব্যাপারে আমি একটু ব্যাকে একটা স্লাইডে যেতে চাচ্ছি। ব্যাকে একটা স্লাইডে যেতে চাচ্ছি, এইটা গেল। আচ্ছা এইটাই ধরেন, এইরকম স্ট্রেট লাইনের স্লাইড নাই, এইটা ধরেন এই যে যেটা এই যে স্ট্রেট লাইন, অথবা এই স্ট্রেট লাইনটাতে এমন ভাবে আসছে যে এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, যদি মূল বিন্দু দিয়ে না গিয়ে এইভাবে আসতো এইরকম হতো, এইরকম, তাহলে এই যে ওয়াই অ্যাক্সিস থেকে যেটুকু কাটতো এইটা হচ্ছে এ এর মান, আর এই লাইনের যে স্লোপটা হতো, অ্যাঙ্গেলটা হতো, সেইটা হতো বি এর মান। এইটাই আর কি গ্রেডিয়েন্ট বলা হয়। তা ওই স্যার ওই এর মানটাই হচ্ছে ফিক্সড কস্ট। হ্যালো, কিছু বলবেন?
জি স্যার, বলছি যে ওই এর মানটাই হচ্ছে ফিক্সড কস্ট। আচ্ছা, জি স্যার, ওই ব্রেক ইভেন অ্যানালাইসিসের গ্রাফে এটা দেখা যায় স্যার, এই যেখানে ইন্টারসেপ্ট করে ওইটাই। আচ্ছা আবার একটু রিপিট করেন তো, মনে হয় ইন্টারাপশন ছিল। হ্যাঁ স্যার আমি বলেছি যে এর মানটা যদি এটা হচ্ছে আপনার মূল বিন্দু দিয়ে না গিয়ে একটু উপরে যেত, তাহলে ওই মূল বিন্দু থেকে ওই পয়েন্ট পর্যন্ত ওইটুকুই দূরত্ব আমাদের যেটা, ফিক্সড কস্ট ওইটা হচ্ছে এর মান। এর যদি মূল বিন্দু দিয়ে যায় এর মান 0, তার উপর দিয়ে বা নিচ দিয়ে গেলে পরে, উপরে গেলে এর মান পজিটিভ কতটুকু আর নিচ দিয়ে গেলে এর মান নেগেটিভ কতটুকু। ঠিক আছে? জি আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? এইটাই। এরপরে আমার কয়েকটা অঙ্ক করা আছে, আমি আরেকটা অঙ্ক দেখি, আমাদের যে টাইম আছে একটা অঙ্ক দেখা যাবে। A company has the following data on its profits and advertising expenditure over the last 6 years. এই 6 বছরে profit and advertising expenditure. Forecast the profits for next year if an advertising budget is 800,000 pound. এইটা কিন্তু মিলিয়ন, মিলিয়ন মানে কি? 1 মিলিয়ন মানে কত? 10 লক্ষ। 10 লক্ষ 10 লক্ষ, 1 লেখে 6টা শূন্য, এইটা হচ্ছে 0.8 মিলিয়ন। এই যে 8 লক্ষ যেটা 0.8 মিলিয়ন। তা আমার এখানে যখন অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার 0.52 মিলিয়ন, অর্থাৎ এইটা 0.52 মিলিয়ন হচ্ছে 5,20,000, 0.61 মিলিয়ন মানে 6,10,000। যখন এইটা, তখন আমার প্রফিট হচ্ছে এত মিলিয়ন, 11.3। এইটা আপনি শূন্য শূন্য ভুলে যান, মনে করেন যে মিলিয়ন টিলিয়ন কিছুই না, এরকমই সম্পর্ক আছে, আমরা এইরকমই অঙ্ক করবো। তাহলে এখানে আমাকে বলছে যে ফোরকাস্ট দা প্রফিট, প্রফিট ফোরকাস্ট করতে বলছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? প্রফিট ইজ ডিপেন্ডেন্ট অন দা অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার or independent variable. This is the independent variable and profit is the dependent variable. ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটাকে x লেখে নিচেই লেখেন, এইটাকে y লেখে নিচেই লেখেন। তারপরে আমার যেটা দরকার x স্কয়ার এন্ড xy, এই যেটা। আপনি দেখেন একটা বিষয়, আমার যে ফর্মুলাটা আছে এখানে আমার যা যা আছে তার ভিতরে আমার দরকার হচ্ছে সামেশন x, সামেশন y, সামেশন x স্কয়ার, সামেশন xy। এখন আপনি যদি ভুল করে এই y কে x ধরেন আর x কে y ধরেন, তাহলে কি হবে? x স্কয়ার যেটা নেওয়ার কথা সেটা তো আসলে হয়ে যাবে y স্কয়ার, তার মানে অঙ্ক পুরাটাই বরবাদ। বোঝা গেল? সেই জন্য খুব কেয়ারফুলি দেখবেন কোনটার উপর কোনটা ডিপেন্ড করছে। আপনাকে যেভাবে প্রশ্ন করছে তাতে প্রফিট ডিপেন্ড করছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের উপরে, তার উপরে আপনি ডিপেন্ড করবেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর আপনি ডিপেন্ড করছেন, আপনি ডিপেন্ডেন্ট। তাহলে প্রফিট ডিপেন্ড করছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের উপরে, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার প্রফিট হচ্ছে এটা y, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে x স্কয়ার মানে এগুলো সব স্কয়ার করে এখানে বসাইলাম, আর এই দুটো গুণ করে এই যে এখানে বসালাম। এর যোগফলটা এখানে এটার একটা যোগফল বের করার দরকার ছিল, যদিও সবগুলো আলাদা আলাদা করলেই ভালো হতো, কিন্তু মনে হয় এটা কি কারণে মিসিং হয়ে গেছে, তাই না? এটা যোগফলটা এই যে এইভাবে সবগুলোর যোগ করে নিতে হবে, এইগুলোও এরকম হবে, বুঝছেন? তাহলে এইটা গেল, এটা এখন ঠিক না করে রাখতে পারলে আর হবে না। তাহলে ঠিক আছে,
এইটা দেখেন তো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। এইটার সামেশন এক্স হচ্ছে এটা, সামেশন ওয়াই এটা, সামেশন এক্স স্কোয়ার এটা, সামেশন এক্স ওয়াই এটা। এটা বসিয়ে দিলাম, হলো কত? 18.67। দিস ইজ দ্য ভ্যালু অফ বি। এখন তাহলে ওই এভারেজ দুটো বের করেন। এক্স বার হচ্ছে এই সামেশন এক্স এর নিচে হচ্ছে মোট ফিগার আছে 6টা, তাহলে 6 দিয়ে ভাগ, আর এইটার যোগফল হচ্ছে 82.4, এটাকে 6 দিয়ে ভাগ, তাহলে এক্স বার আর ওয়াই বার বেরিয়ে গেল। তাহলে এর মান হবে এ ইকুয়াল টু, ওই ফর্মুলাটা কি ছিল? এ ইকুয়াল টু ওয়াই মাইনাস বিএক্স। তাহলে ওয়াই এর মান কত? এই যে এইটা 13.73 মাইনাস বি এর মান কত? এইটা। এক্স এর মান কত? এইটা। গুণ করলাম, গুণ করে দিলে 1.56। তাহলে ইকুয়েশনটা কি হবে? y ইকুয়াল টু a প্লাস bx। তার মানে y ইকুয়াল টু 1.56 প্লাস 18.67x। এইটা আমরা দেখি একটু। এই যে y ইকুয়াল টু 1.56 প্লাস 18.67x। এখন বলছে যে যদি আমি অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার 8 লাখ করি, মানে 800,000 করি, তাহলে প্রফিট কত হবে? এখন ওইগুলো তো সব মিলিয়নে দেওয়া আছে, তাহলে 8,000 মানে হচ্ছে 0.8 মিলিয়ন। তাহলে এখানে x এর মান 0.8 বসিয়ে দেন, এই যে এত মিলিয়ন হবে। এই জায়গায় লিখবেন এত মিলিয়ন, এই যে 16.5 মিলিয়ন। তার মানে এই জায়গাটাই একটু কেয়ারফুল হবেন। আমি দেখেছি এই অঙ্কটা কোনো একবার আসছিল, আমার মনে হচ্ছে কোনো স্টুডেন্ট সোজা এই x এর মানটা 8 লাখ লিখে বসে আছে। সব অঙ্ক ঠিক করছে, এখানে 0.8 না লিখে 8 লাখ লিখে বসে আছে। বি কেয়ারফুল। এখানে উপরের দিকে অঙ্কটা যেটা আপনার দেওয়া আছে দেখেন, এই যে পাউন্ড মিলিয়ন, পাউন্ড মিলিয়ন। মিলিয়ন কি জিনিস? এটার সাথে লক্ষ কোটি সম্পর্ক। তাহলে 8 লক্ষ মানে হচ্ছে 0.8 মিলিয়ন। একটু মাঝে মাঝে চর্চা করবেন, দেখবেন মনে থাকবে। তাহলে এটা আমাদের হচ্ছে 16.496, মানে রাউন্ডিং করলাম 16.5 মিলিয়ন। ইফ দ্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার এত, তাহলে এত হবে। তাহলে বোঝা গেল ফোরকাস্টিং? ঠিক আছে তো? জি স্যার। এই তালেব আছেন নাকি লাইনে? তালেব? আচ্ছা, আমাদের ক্লাস তো 6টা পর্যন্ত, এরপরে অন্য ক্লাস থাকতে পারে, আমি ক্লাস শেষ করে দেবো এখানে। আমাদের আর হাতে 5টা স্লাইড ছিল, এটা কিছুই না, জাস্ট কয়েকটা এক্সাম্পল। এটা আমি কালকে দেখাই। আমরা নতুন একটা চ্যাপ্টারে যাব। স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলছেন স্যার? তাহলে আমি 6টা বেজে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। আচ্ছা, আমি স্টুডেন্টদেরকে বলছি, আমি এইটা শেষ হয়ে যাবে আমার কালকে, অল্প সময় এইটা শেষ হবে, তারপরে কালকে আমি ফোরকাস্টিং চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে স্যার। ওকে ওকে, তো থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার।